ত্যাগ, ভালোবাসা, আত্মশুদ্ধি আর মানবিকতার এই মহা উৎসবে কাছে দূরে যে যেখানে বসে আমাদের আজকের এই আয়োজনটুকু দেখছেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন রাজকথন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি পুতুল আপনাদের সাথে। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের দেশে প্রায় পলিটিশিয়ানদের আমরা দেখি রাস্তাঘাটে, রাজপথের মিছিলে কিংবা গুরুত্বপূর্ণ কোনো সংবাদ সম্মেলনে। এই আনুষ্ঠানিকতার আড়ালে তাদের যে একটি খোলস রয়েছে, চেনা একটি জগৎ, অপর নাম যদি বলতে হয়, সকলেই ওনারা মাটির মানুষ। তাদের রয়েছে এক আবেগীয় মন। আমাদের আজকের এই উৎসবের দিনে আমরা চেষ্টা করব সেই মাটির মানুষটিকে বের করতে। শুনবো তাদের শৈশবের গল্প, শুনবো তাদের স্মৃতিময় কোলাহল এবং সেই সাথে তাদের স্বপ্ন, দেশকে নিয়ে তাদের বুক ভরা সেই গল্পগুলো। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আজকে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী, সাথে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং সাথে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। কেমন আছেন? আমরা ভালো আছি, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। আমাদের আজকের এই ঈদ আয়োজনে আমরা আসলে আপনাদের সেই ছোটবেলায় ফিরে যেতে চাইব। তো প্রথমে ভাইয়া আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনীতির এই যে ব্যস্ততম জীবন আপনাদের সব সময় থাকতে হয়, সেই ব্যস্ততম জীবনের বাইরে যদি একটু ছোটবেলায় ফিরে যেতে চাই, সে ছোটবেলার স্মৃতিচারণটা, শৈশবের ঈদ কেমন ছিল? শৈশবের ঈদটা আসলে এখন অনেক সময় মিস করি, তবে ঈদুল আজহার ঈদটা আমরা খুব উপভোগ করি। আমরা বিশেষ করে বাড়িতে সবাই একসাথে করি। আমাদের বাড়িটা একটা 91 পরিবার, ওখানে প্রায় 80 থেকে 100 পরিবার, আমরা একই ফ্যামিলির। তো একসাথে অনেকগুলো গরু, অনেকগুলি ছাগল সেখানে সমারোহ হয়। নামাজ পড়ার পরে সবাই একসাথে কবর জিয়ারত করার পরে গরু যখন জবাই হয়, এক একজনের গরু জবাই হওয়ার পর আমরা ছোটোবেলায় দেখতাম বিভিন্ন জনের গরু হয়তো উঠে পালিয়ে যাচ্ছে অথবা ফেলতে কষ্ট হয়ে যাচ্ছে, এগুলি উপভোগ করতাম। তারপর আমাদের একটা কাজিনের বাসা ছিল, সবার আগে ওনার বাসায় রান্নাবান্না হয়ে যেত। আমাদের হয়তো কাটাকুটা চলছে সবার, আমরা সবাই দল বেঁধে ওখানে গিয়ে ভাবির হাতের রান্নাগুলি আমরা খেতাম। তো এইভাবে এছাড়া গরু কেনার জন্য একটা আনন্দ লাগতো, বাবার সাথে চলে যেতাম হাটে, গরু আবার নিজে হাত ধরে নিয়ে আসতাম। গরুর মালা পরানো হয়েছে? গরুর মালা থাকতো অবশ্যই, মালা তো না থাকলে আবার কিনে নিতে হতো। হ্যাঁ, আবার গরু নিয়ে আসার পরে গরুকে মাঠে নিয়ে আমরা নিজেরা আবার ওইটাকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতাম। নাজিমুর ভাইয়া, আপনার কাছে জানতে চাই, কেমন ছিল শৈশবের ঈদ? সম্ভবত আমার বয়স 3 কি 4 এরকম কিছু একটা হবে। তো একটা গরু জবাই করার পরে, কোরবানির দিন অর্ধেক জবাই করার পরে এটা উঠে দৌড় দিয়েছে। তো ওই গরুকে, ওইটার পিছনে আরও কয়েকজন আমরা দৌড়াচ্ছিলাম যে এটাকে ধরে নিয়ে এসে আবার জবাই করতে হবে। তো অনেক কষ্ট করে তাকে ধরে নিয়ে এসে আবার জবাই করাইছে। এটা আমার মনে হয়, আমি যতদিন আমার স্মৃতিশক্তি থাকবে ইন্টারেস্টিং বিষয়টা আমার কাছে মনে থাকবে বলে আমার একেবারে হৃদ কোঠরে যেন গেঁথে থাকবে। এম এ আজিজ ভাই, কেমন ছিল শৈশবের ঈদ? আমাদের নিজস্ব চাষবাস ছিল। কোরবানির আগে কোরবানির জন্য একটা গরু নিজেরা বলাইতাম, ওইটাকে নিয়েই কোরবানির ধরেন 15-20 দিন আগে থেকে ওইটাকে আর অন্য কাজ বাদ দিয়ে সেটাকে একটু সেবা যত্ন করতাম। আর কোরবানির সময় সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে গরু জবাইয়ের পর আমরা গরুর রক্তটা নিয়ে হাতে এই পর্যন্ত মাখতাম। তারপরে যখন গরু জবাই হওয়ার পরে আমাদের বড় বাড়ি, তো ওই কার আগে কে রান্না করবে, খলিজা ফেসকা সহ নিয়ে কার আগে কে রান্না করবে, কার আগে কে খাওয়ানোর দাওয়াত দিবে, এটা নিয়ে একটু তাড়াহুড়া করতাম। এটাই কিন্তু খুব ভালো আনন্দ ভোগ করতাম আর কি। ভাইয়া, আপনার কাছে একটু জানতে চাইবো, ছোটবেলার কোরবানির ঈদে এমন কোনো স্মৃতি আছে যা আজও মনে দাগ কেটে থাকে? একবার ভোরবেলা খুব কোলাহল শুনছি বাসায়, কি হলো দৌড়ে বের হলাম, বলে যে গরু তো পালিয়ে গেছে। তো এখন আমাদের যে একজন কেয়ারটেকার ছিল, সেও গরুর পিছে পিছে দৌড়াচ্ছে, প্রায় 8 কিলোমিটার পর্যন্ত গরুটা পালিয়ে গেছে। এবং তখন একটা ম্যানহোলের একটা ঢাকনির সাথে সেটা তাকে গরুকে বাঁধা হয়েছিল, ওই ঢাকনাটা সহ একসাথে নিয়ে গিয়েছে আর কি।
আধ কিলোমিটারের মতো যাওয়ার পরে ওই গরুকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু এখনো স্মৃতিতে মনে পড়ে যে গরু সব ভোরবেলায় পালিয়ে যাচ্ছে। ভাইয়া, এবার আপনার কাছে জানতে চাইবো, তেমন কি কোনো স্মৃতি আছে ঈদের? কে আগে রান্না করে সবাইকে ডেকে খাওয়াবে, এই যে একটা আন্তরিকতা, ভালোবাসা, একটা মেলবন্ধন ছিল। মেলবন্ধন ছিল। অর্থাৎ রান্না যে আগে করবে সে সবাইকে ডেকে খাওয়াচ্ছে, এটা একটা আনন্দের বিষয়। আসলে এটা সত্যিকার অর্থে এটা সেই সময়কার একটা খুবই মজার স্মৃতি, ভালো লাগার বিষয়। ভাইয়া, এবার আপনার কাছে একটু জানতে চাইবো। আমরা যে গরুটা ফালি ফুসি বড় করতাম, লড়াই দিতাম, ওই গরুটা যখন একবার ঈদে জবাই করে দিল, এটার জন্য আমি অনেকক্ষণ কান্না করেছিলাম। রাসেল ভাই, আপনার কাছে জানতে চাইবো, ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে তো আসলে ত্যাগ। তো একজন রাজনীতিবিদের জীবনেও অনেক ত্যাগের গল্প রয়েছে। আপনার জীবনে সবচেয়ে বড় ত্যাগ কোনটি মনে হয়? হয়তো এই কাজগুলি করে আমাদের ভালো লাগছে, যে মানুষের সেবায় বা মানুষের কাজে, মানুষের উপকারে দৌড়ে যেতে পারছি। তবে এর মধ্যে একটা আনন্দ রয়েছে, তবে ওইটাকে যে আমরা সময় যে পরিবারে দিতে পারলাম না বা নিজের কোনো কাজে ব্যয় করতে পারলাম না, এটার জন্য আসলে তখন খুব একটা আফসোস হয় না। কারণ এইখানে মানুষের সেবা, মানুষের কাজেই যে সময়টা আমরা ত্যাগ করতে পারছি, এটাই আমাদের কাছে অনেকটা ভালো লাগে আর কি। আপনার কাছে যদি জানতে চাই একই প্রশ্ন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে দর্শন, সে দর্শনটা একটা ভালো লাগার বিষয় ছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন বিএনপির নেতৃত্বে এসছেন, ওনার প্রতি ওই জায়গাটা আমাদের একটা আবেগ কাজ করছে। তো আবেগের কারণে ছাত্র রাজনীতি করতে করতে একটা সময় এসে সম্ভবত এরশাদের পতনের পরে 91-এর যে নির্বাচন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, সেই সময় মনে করলাম যে আমাদের দায়িত্বটা মনে হয় শেষ হয়ে গেছে, আমরা একটু ঘরে ফিরে যেতে পারি, পড়ালেখায় মনোযোগী হতে পারি বা পরিবারের সদস্যদেরকে সময় দিতে পারি। তখন এক ভদ্রলোকের কাছে যখন আমি আমার এই মনোভাবটা প্রকাশ করলাম, তিনি আমাদের সিনিয়র ছিলেন, তিনি আমাকে বললেন যে তোমরা ভালো ছেলেগুলো যদি ঘরে চলে যাও, তাহলে খারাপ লোকগুলো তোমাদের জায়গাটা দখল করবে। তার কথাটা আমার মনে ধরেছে। তো মনে ধরার কারণে আমি আমার ছাত্র রাজনীতিটা কন্টিনিউ করেছি এবং মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য বা দেশের কল্যাণে কিভাবে কি করা যায়, ওই জায়গাগুলো তো করতে গিয়ে আমরা এমন একটা পরিস্থিতির শিকার হয়েছি যে আসলে নিজের দিকে অথবা নিজের পরিবারের দিকে সময় দেওয়ার বা তাকানোর খুব একটা সুযোগ হয়নি। তো ওইটার বিনিময়ে আমরা যেটা পেয়েছি, এটা আবার অনেকে পায়নি। সেটা হলো মানুষের ভালোবাসা বা পরিচিতি, সম্মান। এটা কিন্তু আমরা যেটুকু পেয়েছি, অনেক হয়তো বা কোটিপতি থাকতে পারেন, বাড়ি গাড়ির মালিক হতে পারেন, তারা কিন্তু এটা পেয়েছেন কিনা আমাদের সন্দেহ, যেটা আমরা পেয়েছি। তো সুতরাং না পাওয়ার কোনো বেদনা আমাদের কাছে নেই, বরং আমরা প্রাউড করতে পারি যে আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করছি এবং ভবিষ্যতেও যদি বেঁচে থাকি কাজ করার চেষ্টা করব। চমৎকার অনুভূতি ভাইয়া। আজিজ ভাই, যদি আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় ত্যাগ কোনটি হয়েছে বলে মনে করেন? আমরা যেটা রাজনীতি করি সেটা আমরা পবিত্র এবাদত হিসেবে মনে করি। আমার রাজনীতির পাশাপাশি আমার সামাজিক অবস্থান কিন্তু অনেক মজবুত। আমার সোশ্যাল অবস্থানের কারণে, আর আপনি যদি সোশ্যাল কাজ করেন তাহলে আপনাকে সর্বাক্ষণিক ত্যাগ দিতে হবে। নিজের সংসারেরটা ত্যাগ দিয়ে অপরের উপকারের জন্য আপনি সংযুক্ত হয়ে গেলেন। এরকম হাজারো কাজ আছে সমাজে যে মানুষের উপকারে। এটা আমরা উপলব্ধি করতেছি যে মানুষের উপকার করাটা হচ্ছে যে যিনি মানুষের উপকার করে তার উপর এই যে প্রকৃতির একটি ছায়া আমার মনে হয় থাকে। না হলে আমাদের জীবনে আমরা আমাদের এই যে আমাদের সমবয়সী যারা আছে তাদের থেকে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদেরকে অনেক ভালো রেখেছে। শুধু আমি না, আমরা যারা রাজনীতি করি আমাদের উপর আল্লাহর একটা অদৃশ্য শক্তির একটা রহমতের ছায়া আছে। এটা আছে বিদায় আমরা এখনও অনেক ভালো আছি। এই ত্যাগটা, অনুভূতিটা আছে বিদায় ওই যে কাজ করার একটা উপলব্ধি আছে, স্পিরিটটা আসে যায়। সত্যি সত্যি সুন্দর অনুভূতি। তবে তিনজনের ক্ষেত্রে একটা কথাই আসলে মূল লক্ষ্য হয়েছে যে দেশের জন্য যেন নিজেকে উৎসর্গ করা। সত্যি তাই। ভাইয়া, যদি একটু জানতে চাই, আমাদের আজকের যে প্রজন্ম রয়েছে, জেন জি হিসেবে আমরা যাদেরকে চিনি, এই তরুণ প্রজন্মের কাছে ত্যাগ ও মানবিকতা সম্পর্কে আসলে কি বলতে চান? ত্যাগের রাজনীতিটাও দীর্ঘদিন ধরে অনুপস্থিতির কারণে এখন যারা রাজনীতিতে নতুনভাবে আসছে তাদেরকে বলবো আগে ত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতিটা গ্রহণ করা। এখন আমরা খুব তাড়াতাড়ি একটা উচ্চ শিখরে চলে যাওয়ার জন্য আমাদের
ইচ্ছা হয়। কিন্তু আমরা একসময় ছাত্র রাজনীতি শুরু করেছি, যে একটু আগে নাজিম ভাই বলল, আসলে আমাদের এটা আবেগ দিয়ে আমরা শুরু করেছি, এবং সেই আবেগের মধ্যে আমাদের পরিপূর্ণ দলের আদর্শ, উদ্দেশ্য এবং শ্রদ্ধাবোধ, দেশপ্রেম এটা ছিল। এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা দেশপ্রেমের বড়ই অভাব, এবং আমরা কিভাবে খুব দ্রুত রাজনীতিতে খুব কৌটিপতি হয়ে যেতে পারবো, কিভাবে আমরা বাড়ি গাড়ি করতে পারবো, এই চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত মন থেকে সরিয়ে দেওয়া সম্ভব হবে না, তাইলে এই ত্যাগটা কখনো আসবে না। আর অতীতের যারা রাজনীতি করে এসেছে তাদের থেকে বর্তমান জেনারেশনকে আমরা চাই আরও উদার এবং আরও ত্যাগের মহিমায় তারা যাতে এগিয়ে যায়। আর ঈদুল আজহার যে পরিপূর্ণ যেটা শিক্ষা, সেখানে হচ্ছে ত্যাগটাকে বড় করে দেখা। তা আজকের যে নতুন প্রজন্ম, তাদের কাছে আহ্বান থাকবে ত্যাগের মাধ্যমে এবং দেশপ্রেমের মাধ্যমে আগামীতে বাংলাদেশকে গড়ে তোলার জন্য সবাই এগিয়ে আসবে, এটাই আমার কামনা। নাজিম ভাই, যদি তাও জানতে চাই একই প্রশ্ন। আমাদের সমাজ ব্যবস্থাটাকে কিন্তু বিগত 15-16 বছর অনেকটা আপনার নষ্ট করে দেওয়া হয়েছে, যে সবাই যেন কেমন যেন অর্থের পিছনে দৌড়াচ্ছে। এই যে ঈদুল আজহা ত্যাগের বিষয়ে, কিন্তু ত্যাগের কোনো রাজনীতিটা এখন ত্যাগের খুব একটা টেন্ডেন্সি যেটাকে বলি আমরা, অর্থাৎ চিন্তা চেতনা, ওইটা চেয়ে বেশি হলো গিয়ে ওই কিভাবে আমি আরো বড় হবো সেটা, অনেকটা সেলফ সেন্টার্ড। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে নতুন এই প্রজন্মের কাছে, যে বিশেষ করে আমাদের এই তরুণ প্রজন্মের কাছে, যে আপনারা আগে দেশকে কি দিতে পারেন বা দেওয়ার চিন্তা করেন। সরকার যদি কোনো ভুল করে, রাজনৈতিক দলের যে সিনিয়র লিডারশিপ যদি কোনো ভুল করে, সেগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন শালীনতার মধ্যে থেকে, অশালীন কোনো বিষয় না। এখন যেটা হচ্ছে কেমন যেন রাস্তায় চিৎকার চেঁচামেচি করে, গালাগালি করে মনে হয় যেন আমি খুব পপুলার হতে চাই। পপুলারিজম পলিটিক্সটাকে বন্ধ করতে হবে। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে, মানুষের কল্যাণের জন্য চিন্তা করতে হবে। আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, তিনিও চিন্তা করেন যে তরুণরা আমাদেরকে বলুক যে আমাদের কি করা উচিত, অথবা আমাদের কোন জায়গায় ভুল আছে সেটা ধরিয়ে দেয়। যদি আপনার কাছে জানতে চাই, তরুণ প্রজন্মের কাছে আপনার কি প্রত্যাশা? নতুন প্রজন্মের কাছে আমাদের আহ্বান থাকবে, আমার কোনো কর্মকাণ্ডের কারণে যেন আমার মা বাবা অসম্মানিত না হয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার কোনো কর্মকাণ্ডের কারণে যেন আমার বংশের কোনো বদনামি না হয়, সেটাই মাথায় রাখতে হবে। আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে মানুষ যখন প্রবীণ হয়ে যায়, শারীরিক অক্ষমতা হয়ে যায়, তখন ব্রেইনে কিন্তু কাজ করে বিধে তাকে অ্যাডভাইজার হিসেবে অন্য কোম্পানিতে অন্য কেউ নিয়োগ দেয়। তো সুতরাং প্রবীণদেরকে মূল্যায়ন করতে হবে, প্রবীণরা কি করে গেছেন সেটা থেকে উপলব্ধি করে আগামী দিনে চলতে হবে। আপনি আধুনিকতার কথা বলে যে নষ্ট রাজনীতি, নষ্ট হয়ে যাবেন, এটা কিন্তু ঠিক না। আমাদের অতীত ইতিহাস, এই দেশটা, এই স্বাধীনতা যুদ্ধটা শুরু হয়েছিল একদম বৈষম্যের কারণে। এইবারের যুদ্ধটাও শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু হয়েছিল। তো আমরা দেখতেছি যে যেই বৈষম্যের কারণে এত রক্তপাত, 71-এ 30 লক্ষ মানুষ শহীদ হলো, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতাটাকে যদি আপনি অন্য কিছুর সাথে তুলনা করেন, সেটা কিন্তু চলবে না। সেই স্বাধীনতা আমাদেরকে দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে। এটা জনযুদ্ধ ছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে যুদ্ধ করেছে, একসাথে থেকেছে, এক ফাটিতে বিছানা করে রাত যাপন করেছেন। সুতরাং সেই জিনিসটা ভুলে গেলে চলবে না। তারেক রহমান পশ্চিমা সভ্য দেশের থেকে যে কালচার নিয়ে বাংলাদেশে শুরু করেছেন, আমরাও সেটা এখন আস্তে আস্তে ফলো করতেছি। আমরা এখন বড় চেয়ারে বসার কথা ভুলে গেছি। রাসেল ভাই, আপনার কাছে জানতে চাইবো, দেশের যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আছে, জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, সেই হিসেবে দেশবাসীর কাছে আপনাদের বার্তাটা কি? অতীতে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রপ্রধান কখনো যারা এই হত্যা হয়েছে বা নির্যাতিত হয়েছে সেখানে ছুটে যায়নি এবং সমবেদনা জানানোর জন্য যায়নি। তো আমাদের আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকে দেখেন, তিনি কিন্তু ছুটে গিয়েছে রামিসার বাসভবনে তার পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আশ্বস্ত করার চেষ্টা করেছে যে দ্রুত বিচারটা সম্পন্ন করবে। আর এই ঘটনাটার সাথে তো সরকারের কোনো হাত নেই। আর প্রত্যেকটা পরিবারে সরকার কখনো সম্ভব না যে সেখানে একজন একজন করে নিরাপত্তা বাহিনী দিবে, কিন্তু আমাদের সামাজিকভাবে আমাদেরকে এই পরিবর্তনটা মন থেকে সামাজিকভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। এবং সেই সমাজটা যেহেতু 17 বছর ধ্বংস হয়েছে, আমাদেরকে সময় দিতে হবে গাছটাকে বড় করার জন্য, আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করার জন্য। এবং এই মন মানসিকতা যদি আমরা পরিবর্তন করতে পারি,
এবং সহযোগিতা করি ইনশাল্লাহ। আমরা মনে করি যে নারীদের যে নিরাপত্তা এবং শিশুদের যে নিরাপত্তা, এটাই অবশ্যই সম্ভব। সুনিশ্চিত। ভাইয়া, আপনার কাছেও যদি একই প্রশ্ন করি, দর্শকদের উদ্দেশ্যে, আপনার দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আমরা যারা এই দেশের নাগরিক, আমাদের সবারই নিরাপত্তা পাওয়ার অধিকার আছে এবং নিরাপত্তা আমরা পেতে চাই। এখানে নারী, শিশু অথবা পুরুষ বলে কোনো কথা নেই। অনেক জায়গায় কিন্তু পুরুষও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। সবচেয়ে বড় বিষয় যেটা আমার কাছে মনে হয়, অপরাধ পৃথিবীর অল্প কয়েকটা দেশ ছাড়া পৃথিবীর সব জায়গায় কিন্তু অপরাধ হচ্ছে। আমাদেরকে দেখতে হবে যে অপরাধকে কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কিনা, অপরাধীদেরকে আইনের আওতায় আনা হচ্ছে কিনা এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কিনা, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বর্তমান সরকারের বেলায় আমার কাছে মনে হয় এটা একেবারেই ব্যতিক্রম। যত দ্রুত সম্ভব অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা, এই চেষ্টাটার কিন্তু কোনো অভাব নেই বা ত্রুটি নেই। এম এ আজিজ ভাই, আপনার কাছে যদি জানতে চাই, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে। 5 আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা চিন্তা করলাম। ওই 5 আগস্টে যারা আত্মহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের রক্তের প্রতি আমরা যেন ঋণ শোধ করতে পারি। আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেটা যেন সত্যিকারভাবে সকলে আমরা ধারণ করি। সবাই রক্ত দিয়েছে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। সুতরাং সকলের কাছে আমাদের আহ্বান থাকবে, সরকারের যদি ভুল ত্রুটি থাকে, মানুষ তো ভুল ত্রুটি থাকতে পারে, রাজনৈতিক দল তো ভুল ত্রুটি হবেই, সেটা যেন প্রতিবাদ করে গঠনমূলকভাবে, সেটা নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয়। ভাইয়া, যদি এবার একটু জানতে চাই, রাজনীতিতে সহনশীলতা এবং সম্প্রীতির সংস্কৃতি কতটা গুরুত্বপূর্ণ আছে বলে মনে করেন? আমরা একসময় রাজনীতি করতাম, সবাই একজন আরেকজনের রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতাম, বক্তব্য রাখতাম, আবার একসাথে বসে চাও খেতাম, একসাথে কোনো সামাজিক অনুষ্ঠানে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। আবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও অনেক সময় একজন আরেকজনের বাসায় আমরা আসা যাওয়া করেছি। কিন্তু বিগত 17 বছর এমনভাবে একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে একটা দল ফেসিস দল ছাড়া আর সবগুলিকে নির্মূল করার জন্য চেষ্টা করা হয়েছে। তো যার কারণে পরিবেশ এমনটা হয়ে গিয়েছে, একজন আরেকজনের পাশে যাওয়া, একজন আরেকজনের সাথে কথা বলা বা একজন আরেকজনের সামাজিক অনুষ্ঠানে যাওয়া, এটা অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। তা আমরা চাই নতুন প্রজন্ম যে 2024 সালের যে আত্মহুতিটা দিয়েছে, এখান থেকে আমরা যে পরিবেশ এখন নতুন করে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যারা স্বপ্ন দেখছি বা আমরা চেষ্টা করছি, আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে সবার আগে কিন্তু বাংলাদেশ, আগে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে দেশের সকল জনগণকে একত্রিত করার, একই ছাতার নিচে আনার এবং ছাত্র রাজনীতি বা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও সবার সাথে সবার একটা সুসম্পর্ক, একটা আলাপ আলোচনা, আমার হতে পারে ভুল, কিন্তু আমার সাথে আলোচনাটা হতে হবে সহনশীল এবং শ্রদ্ধাবোধ রেখে। আরেকজনের ভুল হতে পারে, সেখানেও আমি ওইভাবে আচরণটা করব এবং সহনশীলতা আমাদেরকে বাড়াতে হবে। একজন আরেকজনের দুঃখ কষ্টের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। মতপার্থক্য থাকবে, চিন্তাধারার পার্থক্য থাকবে, সেটা আমরা আমাদের বক্তব্যের মধ্যে তুলে ধরবো, তবে সেটা হবে শালীনতার মধ্যে। নাজিম ভাই, যদি একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই, রাজনীতিতে সহনশীলতা ও সম্প্রীতির সংস্কৃতি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন আপনি? রাজনীতিতে অনেক দল আছে, অনেক মত আছে, অনেক মত পার্থক্য থাকবে, কিন্তু সেখানে শালীনতা, সৌন্দর্য, এগুলো আমাদেরকে বজায় রাখতে হবে। আর এটার জন্য আমাদের সিনিয়র যে লিডারশিপ আছেন, যারা আছেন বাংলাদেশের রাজনীতিতে, সবাইকে এই জিনিসটা আসলে আগে তাদের মধ্য থেকে আনতে হবে। আর এই যে নতুন প্রজন্মের কথা বলা হচ্ছে, আমরা বলছি, নতুন প্রজন্মের কাছে তো আমরা ভালো কিছু আশা করি, আমরা যেটা করতে পারিনি ওরা সেটা করবে। তো এখন দেখা যাচ্ছে কোনো কোনো নতুন প্রজন্ম, আমরা যে খারাপ কাজটা করিনি ওরা এই খারাপ কাজটা করছে, তো এখান থেকে বের হয়ে আসতে হবে। ভাইয়া, আপনার কাছে যদি জানতে চাই, রাজনীতিতে সহনশীলতা কতটুকু জরুরি? আমরা যেভাবে অতীতে দেশ স্বাধীনের সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত 36টা জাত ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য লড়েছি, 9 মাসে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমার মনে হয় সেটা যদি আমরা ধারণ করি, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। রাসেল ভাই, যদি জানতে চাই, আপনারা রাজনীতিবিদ সর্বক্ষণেই মানুষের ভালোবাসা নিয়ে থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তো ঈদের দিনগুলোতে পরিবারকে কিভাবে সময় দেওয়া হয়? নামাজের পরে সবাই আমরা যারা নামাজ পড়তে যাই, সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয়। অনেকের সাথে হয়তো বাড়িতে আসছে কোরবানির ঈদের কারণে দেখা হচ্ছে। এরপরে গরু জবাইয়ের পরে সবাই একসাথে আড্ডা মারি, গরু যে বিভিন্ন কাটাকাটি করা হচ্ছে ওখানে আমরা সবাই একসাথে দেখি,
ওইটা শেষ হওয়ার পর একসাথে অনেক সময় যে বললাম একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, পরে আড্ডা দেয় এবং বাসার মধ্যেও সবাই একসাথে ঈদের একত্রিত হচ্ছে, সবগুলো মিলেই কিন্তু আসলে ঈদটাকে একটা পরিপূর্ণতা দেয় এবং আমরা চেষ্টা করি সেটা করার এবং পরিবারকেও সময় দেওয়ার জন্য তখন চেষ্টা করি। কিন্তু রাজনৈতিক কর্মীদেরও কিন্তু কি এরপর থেকে আমাদেরকে সময় দিতে হয়, ঈদের মধ্যেও কিন্তু আমাদেরকে ওই রাজনীতিটা চলমান থাকে, ওটাকেও কিন্তু বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। নাজিব ভাই, যদি জানতে চাই ঈদের দিন আপনার কিভাবে সময় কাটানো হয় পরিবারের সাথে? গরু কাটাকাটির পরে একটু কোরবানিতে একটু মানুষজন কম আসে, তো সেই সুযোগে একটা চেষ্টা করি যে 1 ঘন্টা খানি একটা ঘুম দেওয়া যায় কিনা, কারণ আগের রাতে তো আর ঘুমানো যায় না, তো মাঝে মধ্যে ঘুমাই যায়। তো ঘুমের মধ্যে দেখা যায় অনেকগুলো ফোন আসে বা লোকজন আসে, তো পরে আবার উঠে ব্যাক করে ফোন করে সবার সাথে আবার একটু দেখা সাক্ষাৎ, ভালো লাগা, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর চেষ্টা করি, কিন্তু আসলে হয় না। সমস্যাটা হলো ওই জায়গায়। এই বিশেষ আয়োজনে এগুলোই মনে হয় আসলে গোল্ডেন মোমেন্ট। হ্যাঁ, এইটাই। যে তবে আরেকটা বিষয় হলো গিয়ে আমরা তো এই বললাম না, এই যারা রাজনীতি করি যে দলীয় কর্মী না দেখলে আবার কিন্তু নিজের মনটাই খারাপ হয়ে যায় যে কেন আসছে না, আমি কি কোথায় ভুল করলাম, ওকে আমাকে পছন্দ করে না, কেন আসছে না, এই যে ওরা আসলেই বরং ভালো লাগে, শূন্যতা থাকে, কোথায় যেন একটা শূন্যতা থাকে, বরং কর্মীরা আসলে মানুষজন থাকলে বেশি ভালো লাগে, পরিপূর্ণ হয়ে থাকে আপনাদের। ওইটাই আমাদের জন্য সবচেয়ে বেশি বড় পাওনা। সুন্দর ভাইয়া, আপনার কাছে জানতে চাইবো একই প্রশ্ন। আমি রমজানের ঈদে নামাজ পড়ে আসি, ঘুমাই। কোরবানের ঈদে আমি কোরবানের আমার গরুটা আমি নিজে জবাই করি। এরপরে কষাই যখন কেটে কুটে দেই, তখন আমাদের মহল্লায় ওই মাংসগুলা বাটার জন্য আমি সারাটা দিন যারা কোরবান করে নাই এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যারা ধরেন হতদরিদ্র, এদের মাঝে এটা বিলি করতে করতে প্রায় আসরের পরে হয়ে যায়। এটা সারাদিন কিন্তু আমি এ কাজে থাকি, তারপরে হাত মুখ দিয়ে একটু রেস্ট নিই আর কি। যারা ওই খুঁটা বাসা করে না, খসাই থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে, এটা একটা আনন্দ কিন্তু ওই প্রথম নাস্তাটা করা, সেটা বাগরখানি থাকে, ওই নিজেদের পরিবারে বানানো কিছু রুটি আছে না, চালের রুটি থাকে, বারোখানি ফরোটা থাকে, তারপরে আবার ওই যে কিছু করে ওই গরুর মাংস দিয়ে আগ্নি বিরিয়ানি করে, ওরা সবাই মিলে, অর্থাৎ তাদের সাথে বসে খাওয়াটা। ঐতিহ্য তো আপনার মেজবানি তো থাকেই। মেজবানি না, এটা হচ্ছে যে ওই দিন একটা আলাদা, ওইটা না, আমি একটু বলি, আপনাকে একটু সহযোগিতা করি। সেটা হলো গিয়ে আমরা যেটা করি যে একটা ধরেন আগ্নি রান্না করে যারা গরিব আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করি, একটা প্যাকেটে করে হোক, যেভাবে হোক, কিছু গরিব লোকজন আসা যাওয়া করে, তো গোস্তের পাশাপাশি তাদেরকে যদি সম্ভব হয় ওই রান্না করা ইয়েটা দেওয়া যায়, চেষ্টা করা হয়। ভাইয়া, যদি জানতে চাই ঈদের দিনের পছন্দনীয় খাবার কোনটি? কোরবানি করার পরে হালকা একটু নাস্তা করা হয়, এরপরে যেটা সবচেয়ে আগ্রহ ভরে থাকে, যেটা সিন্নির গোস্ত বলে আমরা চট্টগ্রামে, ওইটা রান্নার পরে এই চালের রুটি এবং বাগরখানি এটা দিয়ে খাওয়াটা খুব, তখন ওই মাংসটার টেস্টটা আলাদা এবং প্রথম যে কোরবানির গোস্তের খাওয়াটা, সেটার মজাটা কিন্তু এর পরদিন যে যখন আবার খাবেন ওই মজাটা কিন্তু আর পাবেন না, কিন্তু ওই দিনের আগ্রহটা, মজাটা, এটার পরিপূর্ণতা সেদিন আমরা লাভ করি। ভাইয়া, আপনারও কি একই অনুভূতি? এক্ষেত্রে মানে প্রথম যে রান্নাটা করা হয়, যেটা হয় সেটা হলো যে কি কেটে আগে একটা অংশ দিয়ে দেওয়া হয়, 8-10 কেজির একটা, মানে অর্থাৎ ঘরে কতজন খাবে ওইটার একটা অনুমান করে 10-12 কেজি বা 15 কেজি যেটুকুই দেওয়া হোক, একবার মিক্সড করা গোস্ত, এটা কলিজা, তারপরে হাড়, তারপরে গোস্ত, যেটাই বলি, মিক্সড করা একটা দেয়, ওইটা রান্না করার পরে খাবে, ওইটা হলো সবচেয়ে টেস্টেড। আসলে ও যেটা বললো ওইটা সবচেয়ে টেস্টেড, কারণ তাজা এবং ওইটা একটা সবাই মিলে খায়, তো ওইটা একটা আলাদা আনন্দ। ভাইয়া, আপনার পছন্দের খাবার কোনটি ঈদের দিনে? ওইটাই আর কি, যেটাকে সিন্নির গোস্ত বলে আর কি। এটা কিন্তু আবার রান্না করা হয় সরিষার তেল দিয়ে, ওই তেলের থেকে সরিষার তেল দিয়ে রান্না করা হয়, এটা আলাদা একটা টেস্ট হয়। ওই সিন্নির মাংসটা আবার সবাই মিলে খাওয়াটা একটা আনন্দের আর কি। ভাইয়া, এবার খুব দ্রুত প্রশ্ন করব, দ্রুত উত্তর চাই। প্রথমে জানতে চাই প্রিয় ঈদের স্মৃতি। প্রিয় ঈদের স্মৃতি হচ্ছে এই যে কোরবানির গরু নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ানো, এবং এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার যে অনেক সময় গরু লড়াই হয়ে যায়, হ্যাঁ, এটা খুব মজা লাগে। এটা অনেকবার হয়ে, অনেক সময় ইচ্ছে করে লাগিয়ে দিতাম যে আমার গরুটার সাথে আরেকটা গরু যেটা একটু দুর্বল ওইটাকে লাগিয়ে দিতাম যাতে আমারটা জিতে যায়। এটা একটা সবচেয়ে পছন্দের ঈদের গান হতে পারে, দেশাত্মবোধক হতে পারে, সেটা আধুনিক,
তখনই সেটা ভালো লাগে। শৈশবে বন্ধুদের সাথে কি এখনো যোগাযোগ রয়েছে? হ্যাঁ, শৈশবের বন্ধুদের সাথে যোগাযোগ আছে এবং তাদের সাথে এই ঈদে অন্তত একবার হলো আড্ডা দেওয়ার চেষ্টা করি। রাজনীতির বাইরে এমন কোনো কাজ আছে যা করতে ভালো লাগে? ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি একটা ঝোঁক ছিল, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির কারণে আসলে সময় দেওয়া হয় না। তো ফাঁক পেলে হয়তো অনেক সময় আড্ডা এবং খেলা এটাই পছন্দ করি। অবসরে কি করেন? অবসর পেলে যেটুকু পাই সেটা হচ্ছে রাতে গিয়ে বাসায় কতক্ষণ আড্ডা দেওয়া, এটাই। সত্যি তাই। ভাইয়া, যদি আপনার কাছে জানতে চাই, ঝটপট প্রশ্ন ঝটপট উত্তর, প্রিয় ঈদের স্মৃতি? ছোটকালে গরু নিয়ে হাঁটা বা ওই যে যুদ্ধ করা, তারপরে আগে তো, এখন তো আর যেটা সেটা হয় না আগের মতো করে। আগে তো গরু কিনে হতো 1 সপ্তাহ 10 দিন আগে, এখন তো মানুষ ঈদের 1 দিন আগে কেনার চেষ্টা করে। তো ওই যে গরু লালন পালন করা, তারপরে আমার খুব ছোটবেলায় একটা স্মৃতি মনে আছে, আমাদের একটা গরু জবাই করার পরে সে উঠে দৌড় মেরেছে, তাকে সবাই ধরে এনে আবার জবাই করা হয়েছে। এটা একটা বড় মজার স্মৃতি আমার জন্য। সবচেয়ে পছন্দের ঈদের গান? কবি নজরুলের সেই গানটাই সবচেয়ে বেশি মজার গান। এটা আমি শুধু রোজা বললে হবে না, কোরবানি ঈদও এটা আমার কাছে ভালো লাগে। ছোট বড় সকলকে আসলে আনন্দিত করে। শৈশবে বন্ধুদের সাথে কি এখনো যোগাযোগ আছে? হ্যাঁ। রাজনীতির বাইরে কোন কাজ করতে গেলে এখনো ভালো লাগে? রাজনীতির বাইরে আমি খেলাধুলা খুব পছন্দ করতাম ছোটবেলা থেকে, এবং গানও খুব পছন্দ করতাম, যদিও জীবনে কোনোদিন গান গাওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় না। আজকে যদি একটু করতে বলতে প্রশ্নই আসে না। আমি নিজেও শুনতে পারবো না আমার গান, সুতরাং না, আমি নিজেও আমার গান শুনতে পারবো না। তবে আমি খেলাধুলাটাকে পছন্দ করি এবং গান শুনতে ভাল লাগে আমার। অবসরে কি করেন? এই গান শুনি, আর এখন তো ফেসবুকের যুগ, কোথায় নিউজ আছে, কি নিউজ আছে ওগুলো দেখি। এম এ আজিজ ভাই, যদি আপনার কাছেও জানতে চাই, প্রিয় ঈদের স্মৃতি? গরু জবাই করে আমি ছোটবেলা থেকে ওই যে গরুর রক্ত নিয়ে, এটা আগের থেকে অভ্যাস ছিল, হাতের এতটুকু পর্যন্ত একটু মাখামাখি করতাম রক্ত নিয়ে। এটা হচ্ছে নাম্বার 1 স্মৃতি। শৈশবে বন্ধুদের সাথে কি এখনো যোগাযোগ আছে? ইনশাল্লাহ যোগাযোগ আছে। রাজনীতির বাইরে কোন কাজটি করতে গেলে এখনো ভালো লাগে? রাজনীতির বাইরে কাজটা হচ্ছে যে আমি অবসর টাইমে ধরেন বাড়ির আঙ্গানে একটু জায়গা আছে, ওখানে বসি, এখানে সবাই আসে, মানে পাড়া প্রতিবেশী সবাই আছে, সামাজিকভাবে এটা একটা আড্ডা হয়, ওখানে আলোচনা করি। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের শুভেচ্ছা এবং কি বার্তা রয়েছে তা যদি জানান। এই পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে আহ্বান জানাবো নতুন বাংলাদেশ গড়ার পথে যে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে নতুন যে সরকার দায়িত্ব নিয়েছে তা জনাব তারেক রহমানের, ওনার যে ত্যাগের মাধ্যমে ওনার যে কাজ করার যে স্পৃহা ওনার রয়েছে, এখানে যদি আমরা সবাই ওনাকে সহযোগিতা করি অবশ্যই দেশে একটা পরিবর্তন আসবে। আমরা জনগণের প্রতি এবং আমাদের নতুন প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, আমরা একটু ধৈর্য ধরে ত্যাগের মাধ্যমে কিছুটা সময় আমরা সহযোগিতা করি, ইনশাল্লাহ দেশের আমূল একটা পরিবর্তন ঘটবে। নাজিম ভাই, যদি জানতে চাই দেশবাসীর উদ্দেশ্যে আপনার ঈদের শুভেচ্ছা এবং বার্তা। আসলে আমরা ঈদুল আজহাটা কিন্তু আপনি একটু চিন্তা যদি করেন যে এটা ত্যাগের একটা বিষয় আছে এখানে, তো আমি বলবো এই ঈদুল আজহার সাথে মিলিয়ে আমরা যদি লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, তারপরে পরনিন্দা, এগুলো ত্যাগ করে যদি আমরা ভালো কিছু ধারণ করতে পারি, অর্থাৎ যেটা দেশের কল্যাণের আসবে, যেটা মানুষের কল্যাণে আসবে, এই চিন্তাগুলো যদি আমরা করি, তাহলে আমার কাছে মনে হয় যেন আমরা একটা ভালো জাতি হিসেবে নিজেদেরকে আগামী দিনে প্রতিষ্ঠিত করতে পারবো এবং আগামী প্রজন্ম একটি বাসযোগ্য বাংলাদেশ পাবে, এটাই আমি প্রত্যাশা করি। আজিজ ভাই, দেশবাসীর উদ্দেশ্যে আপনার শুভেচ্ছা এবং বার্তা। প্রিয় দেশবাসীর প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা রইল এবং বার্তাটা হচ্ছে যে আমরা গরু ছাগল যেভাবে কোরবানি দিচ্ছি, সে একইভাবে যেন আমরা হিংসা বিদ্বেষটাকে যেন কোরবানি দিয়ে একটা সহনশীল সহাবস্থানে থাকার মতো পরিবেশ সৃষ্টি করি। এবং একটা আহ্বান থাকবে যে আমাদের নেত্রী, যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের প্রতি একটা ওসিয়ত করে গিয়েছেন। উনি যখন এই 5ই আগস্টের পরে জামিন পেয়েছেন, ওনার বক্তব্য বলেছেন হিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধের রাজনীতি যেন সৃষ্টি হয়, সকলকে নিয়ে, সকল দলকে নিয়ে যেন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। উনি আমাদেরকে যে ওসিয়ত করে গিয়েছেন, এটা যেন আমরা সকলেই এই দেশবাসী যেন ধারণ করে সরকারকে যেন সময় দেয়, সরকারকে যেন আগামী 5 বছর পর্যন্ত যেন একটু সময় দেয়, কোনো ষড়যন্ত্র কেউ যেন করে
সেটার থেকে যেন সবাই সতর্ক থাকেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এত শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই আয়োজনে এসে যথার্থ করবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এটি আমাদেরকে শিখিয়েছে আত্মত্যাগ, সহমর্মিতা এবং সম্প্রীতির বন্ধন। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদের আমেজে ভরে উঠুক সকলের মন।